হুমায়ুন রশিদ চৌধুরীর পরে ডক্টর খলিলুর রহমান, মাঝখানে একটা 40 বছরের গ্যাপ। যদিও 2020 সালে বাংলাদেশ এই প্রার্থিতাটি ঘোষণা করেছিল। আমরা শেষ পর্যন্ত ক্যান্ডিডেচার হলাম 26-এ গিয়ে, এবং সাইপ্রাস 2016 সালে তার প্রার্থিতা ঘোষণা করেছিল। দুইটা দেশের ক্যাম্পেইনের যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন করার জন্য আসলে সময় পেয়েছি 3 মাসেরও কম সেই অর্থে, কারণ আমাদের একটা নতুন সরকার। সাইপ্রাস গত 1 বছর প্রায় অ্যাক্টিভলি ছিল এবং আগেই তারা, আপনি একটু আগে বলছিলেন, 70টির মতো ভোট নিশ্চিত করেছিল। ফলে এইটা একটা কূটনৈতিক বিজয় হিসেবে দেখেন কিনা আপনারা? নিশ্চিতভাবে বাংলাদেশের যেটা, এটা তো কূটনৈতিক বিজয়, এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই। এটা মানে প্রতিষ্ঠিত সত্য। এখানে দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যে এই বছরের ভোটটা ছিল হলো এশিয়া প্যাসিফিককে কেন্দ্র করে। সুতরাং আপনার যদি রিজিওনাল গ্রুপিংগুলি দেখেন, ইউরোপিয়ান গ্রুপিং আছে, আমেরিকান ক্যারিবিয়ান গ্রুপিং আছে, আফ্রিকান গ্রুপিং আছে, বিভিন্ন রকমের গ্রুপিং। এবার ছিল এটা এশিয়া প্যাসিফিকের জন্য। এখন মুশকিলটা যেটা ছিল সেটা হলো যে সাইপ্রাস, এই 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 পুরো বিষয়টাকে আমি এরকম দেখি, সাইপ্রাস প্লাস ইউরোপ ভার্সেস বাংলাদেশ প্লাস রেস্ট। তো এইরকম একটা জায়গায়, যেটা আমরা বলছি যে 3 মাসের সময় পেয়েছি। আসলে আপনি বললেন যে 2020 থেকে, এটা কিন্তু প্রসিডিউরাল ইস্যুসগুলি 2020 থেকে এসেছিল, এবং আমার ধারণা যে বিগত যে ইন্টারিম গভর্নমেন্টের পররাষ্ট্র উপদেষ্টাও বলেছিলেন যে এটা বাংলাদেশ প্রার্থী হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে তারও প্রার্থিতার ব্যাপারেও অনেক কথাবার্তা শোনা যাচ্ছিল। সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যথেষ্ট প্রস্তুতি ছিল। ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু প্রসেসটা কিন্তু সেই, ইনফ্যাক্ট 3টা গভর্নমেন্ট এটা দেখেছে। আওয়ামী লীগ গভর্নমেন্টও এটা দেখেছে, ইন্টারিম গভর্নমেন্টও এটা দেখেছে, বিএনপি গভর্নমেন্টও দেখেছে। এবং কিন্তু এটাকে সাস্টেইন করে যে বিজয়টা নিয়ে আসা, এইটা হলো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের একটা বড় রকমের সার্থকতা আছে। শাহ ভাই, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, মানে জাতিসংঘের কার্যকারিতা বা জাতিসংঘের আসলে আদৌ দরকার আছে কিনা, এই প্রশ্ন অনেকেই তোলেন, বিশেষ করে রাজনৈতিক সংকট মোকাবেলায়, যুদ্ধ বিগ্রহ, ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন, কাশ্মীর, যে কোনো ক্রাইসিসে। কিন্তু ধরেন অনেক সফট ইস্যু রয়েছে, যেমন বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, টিকা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ। এইসব ইস্যুতে যখন জাতিসংঘের সভাপতি বাংলাদেশ, এবং বিশেষ করে রোহিঙ্গা সংকট, যেটিকে পৃথিবীতে অ্যালাইভ রাখাই এখন কঠিন, এত সংকট আসছে, সেই জায়গায় ডক্টর খলিলুর রহমান ব্যক্তি বা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালনকালে ন্যূনতম কোনো ভূমিকা রাখতে পারবেন নিশ্চয়ই? একটু আমাকে সময় দিয়ে ব্যাখ্যা করতে হবে এটা, কারণ আপনি একটা খুব জটিল প্রশ্ন করেছেন। প্রথম কথাটা হলো যে জাতিসংঘের প্রয়োজনীয়তা, জাতিসংঘের কোনো বিকল্প মানে এই বর্তমান সভ্যতায় এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। প্রত্যেকটা দেশই চেষ্টা করেছে। চীন, গ্লোবাল সাউথ, ভারত গ্লোবাল সাউথ, ব্রিক্স, বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ হয়েছে, কিন্তু আলটিমেটলি সবার কিন্তু কনফিডেন্সটা ওই জাতিসংঘেই আছে, এবং জেনারেল অ্যাসেম্বলিতেই আলোচনা হয়। এবং জেনারেল অ্যাসেম্বলিতে যেহেতু ডক্টর খলিল এটা সভাপতিত্ব করবেন, তার উপরে নিউট্রালিটির একটা বিষয় আছে। সুতরাং সেটাকে যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখেন তাহলে আমরা ভুল করব। কিন্তু এই জায়গাতে আমাদের একটা নিশ এরিয়া আছে। নিশ এরিয়াটা হলো যে ওনার অবস্থানকালীন সময়ে বাংলাদেশের যে পরিচিতিটা বারবার এখানে চলে আসবে, সেইটাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কতটুকু ক্যাপিটালাইজ করবে সেটা একটা দেখতে হবে। দ্বিতীয় বিষয় যেটা আপনি বললেন যে জাতিসংঘের ভবিষ্যৎটা কি, জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে আসলে এখনো পর্যন্ত কোনো দ্বিমত হয়নি। নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের চিন্তা ভাবনা আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখছি ফান্ডিং এর প্রবলেম হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখনো পর্যন্ত কিন্তু জাতিসংঘেই, কারণ P5 বলে একটা বিষয় আছে, রাইট, সিকিউরিটি কাউন্সিল, সেটার চাবি আসলে কেউ ছাড়তে যাবে না। যতদিন পর্যন্ত P5 থাকবে ততদিন পর্যন্ত জাতিসংঘ থাকবে, এবং জাতিসংঘকে যদি আমাকে এফেক্টিভ করতে হয় তাহলে P5-কে রিফর্ম করতে হবে। সুতরাং তারা P5 রিফর্ম করবে না। ফলে স্ট্যাটাস কো, জাতিসংঘের সার্থকতার ক্ষেত্রে হয়তো কিছুটা আমরা কম বেশি দেখতে পারি, কিন্তু জাতিসংঘ কোথাও যাচ্ছে না। এখানে দুটো ইম্পর্টেন্ট ইস্যু ওনার সামনে আসবে। একটা হলো যে 2027-এ অ্যান্টোনিও গুটেরেসের মেয়াদ শেষ হয়ে যাবে। সুতরাং সেই জায়গাতে যখন নতুন মহাসচিবের নিয়োগটা হবে, সেইখানে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সির একটা বড় ভূমিকা আছে। সুতরাং আমি মনে করি যে এইটা বাংলাদেশের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো উনি যে ইমার্জেন্সি মিটিংসগুলি কল করতে পারেন।
সুতরাং ইমার্জেন্সি মিটিং করার মতো তাকে কিন্তু ক্ষমতা দেয়া আছে। সুতরাং সেই জায়গাতে ভবিষ্যতে হয়তো বা যদি হয় সেখানে তিনি এই বিষয়গুলিকে নিয়ে আসতে পারেন। কারণ আপনি যদি অতীতে দেখে থাকেন যে যখন আলজেরিয়ানরা এটার প্রেসিডেন্ট ছিল সেই ক্ষেত্রে আরাফাত এবং পিএলওর ব্যাপারে কিন্তু প্রেসিডেন্সি ডিসিশন নিয়েছিল। যখন নিকারাগুয়া ছিল ডেস্কেটো যখন সভাপতি ছিলেন তিনিও কিন্তু এই গ্লোবাল সাউথ ইত্যাদি নিয়ে কাজ করেছেন। সুতরাং আমার মনে হয় যে এটা ডিপেন্ড করবে যে জিওপলিটিক্যাল সিচুয়েশনগুলি সামনে কি দাঁড়ায় এবং জিওপলিটিক্যাল সিচুয়েশনগুলি যথেষ্ট জটিল হবে। ফলে ওনার এখানে থাকাটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা সফট পাওয়ার হিসেবে তৈরি হচ্ছে। এখন এই সফট পাওয়ারটা আমরা কিভাবে ব্যবহার করব? এখন পয়েন্টটা থাকে হলো যে ওআইসি একটা বড় রকমের ভূমিকা রেখেছে কিন্তু বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশকে নির্বাচিত হওয়ার জন্য। সুতরাং সেই জায়গাতে মুশকিলটা থাকে আমাদের অনেকেই হয়তো একটু অতি উৎসাহী হয়ে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন যে আমরা অনেক কিছু করে ফেলবো, কিন্তু বাইল্যাটারাল ইস্যুস বলেন কিংবা আপনি ধরেন আমার নেইবারহুডে পাকিস্তান ইন্ডিয়া বা মায়ানমার সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেইগুলিতে হয়তো উনি কোনো জোরালো ভূমিকা রাখতে পারবেন না, কিন্তু নিশ্চিতভাবে বাংলাদেশের একটা বড় ইস্যুই আছে মায়ানমার কেন্দ্রিক। সুতরাং সেইখানে হয়তো তিনি বাংলাদেশের ইন্টারেস্টটাকে সরাসরি অনুধাবন করাতে না পারলেও নিশ্চিতভাবেই তার একটা প্রভাবক হিসেবে কাজ করাটা খুব স্বাভাবিক। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে উনি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ এটাকে কতটুকু ব্যবহার করতে পারবে এই সফট পাওয়ারটাকে সেটা আসলে বাংলাদেশের উপরে ডিপেন্ড করছে।